চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা জৈব রসায়নের ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেখানে গোটাটাই প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের করতে হয়। ওই প্র্যাকটিক্যালটারই থিওরিটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যৌগের বিশুদ্ধীকরণ এবং কোনো একটা অর্গানিক যৌগে কোনো মৌল কী মৌল উপস্থিত আছে এবং তারা কতটা পরিমাণে উপস্থিত আছে, এই বিষয়টাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। আর সেই প্র্যাকটিক্যালটারই থিওরি পার্টটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু জৈব যৌগের বিশুদ্ধীকরণ ও বিশ্লেষণ। তো জৈব যৌগের বিশুদ্ধীকরণের কেন প্রয়োজন হয়, ছোট্ট একটা তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব। পরীক্ষাগারে যে যৌগটা আমরা যে যৌগগুলো পরীক্ষাগারে তৈরি করি, সেই পরীক্ষাগারে প্রস্তুত আমরা পরীক্ষাগারে তৈরি করি না কেন, বা প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে যে প্রাপ্য যৌগ কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ হয় না, সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। ফলে এদের কি দরকার হয়? বিশুদ্ধীকরণের দরকার হবে, বিশুদ্ধীকরণ প্রয়োজন হয়, তাই কিনা বলো তো? বিশুদ্ধীকরণ প্রয়োজন হবেই, তো বিশুদ্ধীকরণের প্রয়োজন হয়। আর বিশুদ্ধীকরণের পর যে বিশুদ্ধ যে যৌগটা আমরা পাই, তার গুণগত বিশ্লেষণ করা হয়, কোয়ালিটেটিভ অ্যানালিসিস বলা হয়, গুণগত বিশ্লেষণ। সেটা কোনো মৌলের কোন মৌল উপস্থিত আছে সেটা জানা যায়, কোন মৌল উপস্থিত আছে সেটা জানা যায়। বোঝা গেছে? তাহলে গুণগত বিশ্লেষণ হলো একটা বিশ্লেষণ, অ্যানালিসিস, যেখানে আমরা বলতে পারি ওই বিশুদ্ধ যৌগটার মধ্যে কোন মৌল বর্তমান আছে। এরপর তার স্থূল সংখ্যা নির্ণয় করার জন্য, অর্থাৎ কোন উপাদানটা কতটা পরিমাণে আছে সেটা জানার জন্য, স্থূল সংখ্যা নির্ণয় করার জন্য আমরা পরিমাণগত বিশ্লেষণ করে থাকি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বিশ্লেষণ। বোঝা গেছে? কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণগত বিশ্লেষণ করা হয়। এরপরে স্থূল সংকেত থেকে যৌগটার আণবিক সংকেত নির্ণয় করা হয়, যৌগের আণবিক সংকেত নির্ণয় করা হয়। এইভাবে একটা যৌগের বিশুদ্ধ অবস্থা আমরা পৌঁছাতে পারি। আর আজকের এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব: মৌলের বিশুদ্ধীকরণ, মৌলের গুণগত বিশ্লেষণ আর মৌলের পরিমাণগত বিশ্লেষণ। গুণগত বিশ্লেষণের সাহায্যে আমরা একটা যৌগের মধ্যে কোন মৌল দিয়ে যৌগটা তৈরি সেটা আমরা নির্ণয় করতে পারি। আর পরিমাণগত বিশ্লেষণের সাহায্যে আমরা ওই যৌগের মধ্যে কোন উপাদান কতটা পরিমাণে আছে, শতকরা কত শতাংশ আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু এসবের আগে আমাদের বিশুদ্ধীকরণ দরকার হয়। ফলে আজকে প্রথম অংশে আমরা বিশুদ্ধীকরণ নিয়ে আলোচনা করব। জৈব যৌগ বিশুদ্ধীকরণ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেটা অশুদ্ধির প্রকৃতি এবং জৈব যৌগের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের বিশুদ্ধীকরণ করা হয়। এইরকম বিভিন্ন ধরনের বিশুদ্ধীকরণ পদ্ধতির মধ্যে প্রথম যেটা আমরা পড়ব, প্রথম পদ্ধতিটা, সেটা বিভিন্ন ধরনের প্রায় 7-8 ধরনের পদ্ধতি আমাদের জানা আছে। আমরা প্রথম পদ্ধতি যেটা পড়ব সেটা হলো কেলাসন পদ্ধতি। শুনেছ কোনোদিন নাম? কেলাসন পদ্ধতি, ক্রিস্টালাইজেশন বলে সহজ একটা পদ্ধতি। সেখানে কি করা হয়? যৌগের দ্রবণ থেকে কেলাস গঠনের, আমরা ছোট্ট করে যদি জিনিসটা বলতে কি বুঝি সেটাকে মনে রাখার চেষ্টা করব। যৌগের দ্রবণ থেকে কেলাস গঠনের মাধ্যমে যৌগ বিশুদ্ধ করা হয়, বিশুদ্ধ করার পদ্ধতি, এইকে বলা হয় কেলাসন পদ্ধতি। কোনো একটা যৌগের দ্রবণ, সেই দ্রবণ থেকে যৌগটাকে কেলাস গঠনের মাধ্যমে বিশুদ্ধ করার পদ্ধতিটাকে বলা হয় কেলাসন পদ্ধতি। মনে থাকবে তো? এই হলো কেলাসন পদ্ধতি। কেলাসন পদ্ধতির আরও আমরা তথ্য মনে রাখবো,
যে উচ্চ উষ্ণতায় কি হয়, উচ্চ উষ্ণতায় যৌগের দ্রাব্যতা ঘরের উষ্ণতা অপেক্ষা বেশি হয়, ঘরের উষ্ণতা অপেক্ষা বেশি হয়, মনে থাকবে ঘরের উষ্ণতা অপেক্ষা। আবার বলছি উচ্চ উষ্ণতায় যৌগের দ্রাব্যতা, মনে রাখবে উচ্চ উষ্ণতায় যৌগের দ্রাব্যতা ঘরের উষ্ণতা অপেক্ষা বেশি হয়। এটা একটা স্টেটমেন্ট মনে রাখবে, বোঝা গেছে কথাটা। তাহলে কোন একটা কেলাসন পদ্ধতি যৌগের কেলাস গঠনের মাধ্যমে আমরা বিশুদ্ধকরণ করব, ঘরের উষ্ণতা অপেক্ষা যৌগের যে বেশি উষ্ণতায় দ্রাব্যতা বেশি হয়, বোঝা গেছে এই কথাটা। এবার সেই যৌগটাকে যদি আমরা দ্রবণটাকে শীতল করি তাহলে সেক্ষেত্রে কেলাসটা কিন্তু পৃথক হবে, বোঝা গেছে কি। এক্ষেত্রে মনে রাখবে যে এই যে দ্রাবক যেটা আছে, দ্রাবক যার মধ্যে দ্রবীভূত করা হয়, দ্রাবক কিন্তু অশুদ্ধির সঙ্গে বিক্রিয়া করবে না, অশুদ্ধির সঙ্গে দ্রাবকের বৈশিষ্ট্য হবে অশুদ্ধির সঙ্গে বিক্রিয়া করে না। আর সেই সঙ্গে মনে রাখবে দ্রাবক কি করে, দ্রাবক অশুদ্ধি দ্রবীভূত করে না, অশুদ্ধি দ্রবীভূত করে না। এই হলো দ্রাবকের বৈশিষ্ট্য, ঠিক আছে। যেমন এক্ষেত্রে দ্রাবক হিসাবে আমরা ব্যবহার করি যেমন ইথানল বা অ্যালকোহল, ইথার ইত্যাদি দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। আর এই হলো একটা পদ্ধতি যাকে কেলাসন বলে যে যৌগটাকে আমরা পৃথক করব, বিশুদ্ধ করব, সেই যৌগটা দ্রবণ, মনে রাখবে সেই যৌগটা দ্রবণ থেকে আমরা কি করব, কেলাস গঠনের মাধ্যমে যৌগটাকে বিশুদ্ধ করব। প্রথমে উচ্চ উষ্ণতায়, বেশি উষ্ণতায় আমরা কি করব, যৌগটাকে দ্রবণ তৈরি করব, ঠিক আছে। এমন দ্রাবকে তৈরি করব যাতে যে দ্রাবক অশুদ্ধির সঙ্গে বিক্রিয়া করবে না, অশুদ্ধিকে দ্রবীভূত করবে না। এই ধরনের দ্রাবকের উদাহরণ হলো ইথানল, ইথার ইত্যাদি। এইভাবে দ্রবণ তৈরি করার পর যদি কেলাসন করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বিশুদ্ধ যৌগটা কেলাস গঠনের মাধ্যমে পৃথক হবে। সেটাকে সংগ্রহ করা হবে এবং দ্রাবক দিয়ে ধুয়ে নিয়ে কাগজে মুড়ে সেটাকে শুকানো হবে। এই পদ্ধতিটাকে বলা হয় কেলাসন পদ্ধতি, জৈব যৌগ বিশুদ্ধীকরণের একটা পদ্ধতি। আমরা আর একটা পদ্ধতির সাথে পরিচিতি লাভ করব, পদ্ধতিটার নাম আংশিক কেলাসন পদ্ধতি। কেলাসনের মতে আংশিক কেলাসন পদ্ধতি। আংশিক কেলাসন পদ্ধতি, এক্ষেত্রে দ্রাব্যতার উপাদানগুলির যে আছে উপাদানগুলির দ্রাব্যতার পার্থক্য থাকে। উচ্চ উষ্ণতায় আমরা কি করব, উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়, উপাদানের মিশ্রণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হবে। উচ্চ উষ্ণতায় কি করা হবে, যে মিশ্রণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়, বোঝা গেছে। উচ্চ উষ্ণতা আমরা মিশ্রণটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। এবার কম দ্রাব্যতার কি হবে, দ্রবণটাকে এবার শীতল করা হবে, সম্পৃক্ত দ্রবণ শীতল করা হবে। এই একটা টেকনিক, শীতল করা হয়। শীতল করলে কি হবে বলো তো, দ্রবণটাকে যদি শীতল করা হয় তাহলে কম দ্রাব্যতার উপাদান কেলাসিত হয়, কি হবে, পৃথক হয়। আর বেশি দ্রাব্যতার উপাদান কি হবে, বেশি দ্রাব্যতার উপাদান দ্রবণে থেকে যাবে। একই পদ্ধতি প্রয়োগ করে আবার তারপরের যৌগগুলো অধিক দ্রাব্যতার যৌগগুলোকে ধীরে ধীরে কেলাসিত করা হয়। এই একটা পদ্ধতি যাকে আংশিক কেলাসন পদ্ধতি বলে, বোঝা গেছে তো। তাহলে আংশিক কেলাসন পদ্ধতির উদ্দেশ্য হলো যে উপাদানগুলোর দ্রাব্যতার পার্থক্যের উপর এই নীতিটা প্রতিষ্ঠিত।
উচ্চ উষ্ণতায় আমরা মিশ্রণের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, আর সেই দ্রবণকে যদি শীতল করা হয় তাহলে যে উপাদানটা দ্রাব্যতা কম, বোঝা গেছে, সেটা কেলাসিত হবে, যার দ্রাব্যতা বেশি সেটা দ্রবণে দ্রবীভূত অবস্থা থাকবে। পরে আবার পরের অংশটাকে শীতল করা হবে, ফলে পরের উপাদানটা পৃথক হবে। এইভাবে পরপর উপাদানগুলোকে আমরা দ্রাব্যতার পার্থক্য অনুসারে পৃথক করে থাকি। বোঝা গেছে আমার কথাটা? আমরা আরও অন্যান্য পদ্ধতি পৃথকীকরণের বা বিশুদ্ধীকরণের পদ্ধতিগুলো দেখব, যেমন ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আমরা বিভিন্ন, যেমন কর্পূর, নিশাদল, এদেরকে বিশুদ্ধ করে থাকি। বোঝা গেছে? ঊর্ধ্বপাতনে আমরা বিশুদ্ধ করে থাকি। কি এটা কি? কঠিন যৌগ তাপে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর এই পদ্ধতিকে বলে ঊর্ধ্বপাতন পদ্ধতি। কোনো একটা কঠিনকে যদি তাপ দেওয়া যায় তাহলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। এ ধরনের পদার্থের কি হয় বলো তো? বাষ্পচাপ। এ ধরনের পদার্থের বাষ্পচাপ স্ফুটনাঙ্কের যে কম উষ্ণতায় বায়ুচাপের সমান হয়, সেজন্য এই ঘটনাটা ঘটে, বায়ুচাপের সমান হয়। বোঝা গেছে? যেমন এই পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয় এরকম নিশাদল, কর্পূর ইত্যাদি। ফলে এই একটা পদ্ধতি জৈব যৌগ বিশুদ্ধীকরণের পদ্ধতি। কোন যৌগগুলো বিশুদ্ধীকরণ করা হয়? যেমন নিশাদল, যেমন কর্পূর, এরা কি ধরনের যৌগ? এদেরকে যদি উত্তপ্ত করা হয় এই কঠিন পদার্থগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। আর বাষ্পে পরিণত হওয়ার কারণ হলো এদের যে বাষ্পচাপ সেটা বায়ুমণ্ডলের চাপের সমান হয় স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায়। মনে থাকবে, স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায়। এটা একটা ইম্পর্টেন্ট কথা, স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় কিন্তু এদের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়, ফলে এরা সরাসরি বাষ্পে পরিণত হয়। এবং এইভাবে বাষ্পে পরিণত করে তুলনামূলক শীতল জায়গায় এরা ঘনীভূত হয়, তাদেরকে আবার সংগ্রহ করা হয়। ফলে এভাবে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আমরা শনাক্ত করতে পারি। এটা হলো ঊর্ধ্বপাতন পদ্ধতি। বেশ কিছু পদ্ধতি আছে, আমরা পরের পদ্ধতি দেখব, যেমন পাতন। নাম শুনেছেন নিশ্চয়ই, পাতন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। পাতন, এক্ষেত্রে কি করা হয়? কোনো তরলের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। তরলকে বাষ্পে পরিণত করে সেই বাষ্পকে আবার তরলে পরিণত করে। তরলে পরিণত করার পদ্ধতিটাকে বলা হয় পাতন পদ্ধতি। বোঝা গেছে? কোনো একটা তরল পদার্থকে বাষ্পে পরিণত করব, আবার সেই বাষ্পটাকে আবার তরলে পরিণত করার এই পদ্ধতিটাকে বলা হয় পাতন পদ্ধতি। আমার কথা বোঝা গেছে? সাধারণত মনে রাখবে কি হয়, যে অশুদ্ধিগুলো থাকে সেই অশুদ্ধি অনুদ্বায়ী টাইপের হয়। আর এই পদ্ধতিতে বিশুদ্ধ করা হয় এরকম, যেমন বেনজিনের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি ও টলুইনের মিশ্রণ। বেনজিন ও টলুইনের মিশ্রণ। টলুইনের স্ফুটনাঙ্ক প্রায় 211 ডিগ্রি সি। টলুইনের মিশ্রণ পৃথক করা হয়। ফলে পাতন হলো এমন একটা পদ্ধতি যেখানে তরলকে বাষ্পে পরিণত করা হয়, আবার সেই বাষ্পটাকে আবার তরলে পরিণত করা হয়।
এক্ষেত্রে সাধারণত ওষুধগুলো উদ্বায়ী তরল উদ্বায়ী ধরনের হয়, সে কারণে যখন একটা নির্দিষ্ট উষ্ণতা উত্তপ্ত করা হয় তখন একটা উপাদান বাষ্পে পরিণত হয় আর একটা উপাদান থেকে যায়। যেমন বেনজিন আর টলুইনের মিশ্রণকে যদি আমরা 80 ডিগ্রিতে উত্তপ্ত করি তাহলে বেনজিন বাষ্পীভূত হবে, টলুইন অপরিবর্তিত অবস্থায় পাত্রে পড়ে থাকবে। সে বেনজিন বাষ্পকে শীতকে আবার সংগ্রহ করে আবার তরলের ফিরিয়ে নিয়ে আসা হয়। আংশিক পাতন আরেকটা পদ্ধতি, যৌগ বিশুদ্ধীকরণের বা পৃথকীকরণের আরেকটা পদ্ধতি যাকে আংশিক পাতন বলে। সাধারণত দুটি সমসত্ব উপাদানের তরল মিশ্রণ পৃথক করা হয়। বোঝা গেছে? এক্ষেত্রে আংশিক পাতন পদ্ধতিতে আমরা সাধারণত কি করি, সাধারণত সমসত্ব যে উপাদানের তরল মিশ্রণ পৃথক করা হয়। সাধারণত স্ফুটনাঙ্ক কি হয় বলতো, স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সি এর কম হয়। স্ফুটনাঙ্কের পার্থক্যটা 20 ডিগ্রি সি এর মধ্যেই থাকে উপাদানগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য। বোঝা গেছে এই কথাটা? সেই সমস্ত ক্ষেত্রে এটা পদ্ধতি প্রয়োগ করা হয়। কম স্ফুটনাঙ্কের উপাদান কি হবে, কম স্ফুটনাঙ্কের উপাদান আগে পাতিত হবে, আর বেশি স্ফুটনাঙ্কের কি হবে, বেশি স্ফুটনাঙ্কের উপাদান পরে পাতিত হয়। এই হলো আংশিক পাতন, খুব ভালো একটা পদ্ধতি। তাহলে সমসত্ব উপাদানের তরল মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা হয় এই পদ্ধতিতে। সাধারণত উপাদানগুলো স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সি এর মধ্যেই থাকে। যে উপাদানটার স্ফুটনাঙ্ক কম সেটা আগে পাতিত হবে, আর যে উপাদানটার স্ফুটনাঙ্ক বেশি সেটা কিন্তু পরে পাতিত হবে। এবং এইভাবে স্ফুটনাঙ্কের সামান্য পার্থক্যকে কাজে লাগিয়ে আমরা আংশিক পাতন পদ্ধতিতে বিভিন্ন উপাদানগুলো পৃথক করতে পারি। যেমন এরকম উদাহরণ হলো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম থেকে আমরা কি করি, আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন পৃথক করি। বোঝা গেছে? এই হলো আংশিক পাতন পদ্ধতির একটা টেকনিক। খুব সহজে, এদের স্ফুটনাঙ্কের পার্থক্য খুব কম থাকে, আমরা খুব সহজে আংশিক পাতন পদ্ধতিতে কিন্তু এই অ্যাপ্লাই করে উপাদানগুলোকে পৃথক করতে পারি। যৌগের বিশুদ্ধীকরণ তথা পৃথকীকরণের আরও পদ্ধতি আছে, যেমন অনুপ্রেশ পাতন। নাম শুনেছ? অনুপ্রেশ পাতন এটা কি জিনিস, তার আগে তোমরা বলতে পারবে যে পেট্রোলের যে বিভিন্ন উপাদানগুলো পৃথক করা হয় কোন পদ্ধতিতে পৃথক করা হয়? অনুপ্রেশ পাতন এটা কম বায়ুর চাপে কি করা হয়, স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায়। বোঝা গেছে? টেকনিকটা বুঝতে পারছো? বায়ুর চাপ কমিয়ে দিব, বায়ুর চাপ কমিয়ে দিয়ে স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় পাতিত করার যে পদ্ধতি, পাতিত করার পদ্ধতিটাকে বলা হয় অনুপ্রেশ পাতন। বুঝতে পেরেছো তো? আমরা কি করব, উপাদানটা যে আছে সেই উপাদানটার বায়ুর চাপের চেয়ে চাপ কমিয়ে দিয়ে আমরা পাতিত করব। বুঝা গেছে? স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় তখন সেটা পাতিত হবে। এই পদ্ধতিতে যেমন করা হয় গ্লিসারল, ফিনাইল হাইড্রাজিন ইত্যাদি পাতিত করা হয়। অনুপ্রেশ পাতন পদ্ধতিতে এদের পাতিত করা হয়।
বোঝা গেছে? ফলে অনুপ্রস্পাতন মনে রাখবে বায়ুর চাপ কমিয়ে দিয়ে স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় পাতিত করার টেকনিকটাকে বলা হয় অনুপ্রস্পাতন, এবং এই পদ্ধতিতে আমরা গ্লিসারল, ফিনাইল হাইড্রোজেন ইত্যাদি পৃথক করে থাকি। আরেক ধরনের পাতন আছে যাকে বলা হয় স্টিম পাতন। স্টিম পাতন কাকে বলে বলো তো? স্টিম পাতন বুঝতে পারছো? স্টিম, তাহলে স্টিমের সাহায্যে জৈব যৌগ পাতিত করার পদ্ধতি তাকে বলা হয় স্টিম পাতন পদ্ধতি। যেমন এই পদ্ধতিতে যেমন অর্থনাইট্রোফেনল, ফেনল, এনিলিন ইত্যাদি আমরা পাতিত করা হয় স্টিম পাতন পদ্ধতিতে। ফলে স্টিম পাতন পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেখানে স্টিমের সাহায্যে জৈব যৌগ আমরা পাতিত করে থাকি। অর্থনাইট্রোফেনল, অ্যানিলিন, ফেনল ইত্যাদি পাতিত করা হয়। আর একটা যৌগের বিশুদ্ধীকরণের পদ্ধতি আছে যাকে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এবং আধুনিক একটা পদ্ধতি ক্রোমাটোগ্রাফি পদ্ধতি, খুব ভালো করে এটা মনে রাখতে হয়। ক্রোমাটোগ্রাফি, এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা সাধারণত বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি টেকনিক আছে। দুটি একটু ছোট্ট স্টেটমেন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। ক্রোমাটোগ্রাফি একটা বেশ বড় আলোচনার বিষয়বস্তু, একদম সামারি করে মূল কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব। দুটি অসমসত্ব মনে রাখবে, দুটি অসমসত্ব ও একটি অমিশ্রণীয় পদার্থের সাহায্যে পদ্ধতিটা সম্পন্ন করা হয়। মনে থাকবে? পদ্ধতি সম্পন্ন করা হয়। তাহলে দুটো অসমসত্ব পদার্থ আর একটা হলো অমিশ্রণীয় পদার্থ, এবং এই তিনটা পদার্থের সাহায্যে আমরা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটা সম্পন্ন করি। এক্ষেত্রে মনে রাখবে যে অসমসত্ব পদার্থ দুটো নিলাম, অসমসত্ব পদার্থ দুটি ভিন্ন দশায় থাকে, ভিন্ন ফেজে থাকে, ভিন্ন দশায় থাকে। সেই দশাটা কি হতে পারে? দশাটা মনে রাখবে কঠিন তরল হতে পারে, অথবা একটা তরল একটা গ্যাস হতে পারে, এরকম দশা হতে পারে। মনে থাকবে কথাটা? সেই সঙ্গে আরও কিছু তথ্য মনে রাখার চেষ্টা করবে যে দুটো দশা আছে, তার মধ্যে একটি দশা নিশ্চল আর অপরটি চলমান বা সচল। এই কথাটা বোঝা গেছে? তাহলে দুটো পদার্থ যে ব্যবহার করা, একটা নিশ্চল দশা বলা হয় আর অপরটি চলমান দশা বলা হয়। এবং সেই সঙ্গে মনে রাখবে যে মিশ্রণটা আমরা পৃথক করব, সেই মিশ্রণকে কি করা হয়? নিশ্চল দশা দ্বারা অধিশোষিত করা হয়। বোঝা গেছে? প্রথমে নিশ্চল দশা দ্বারা অধিশোষিত করা হবে উপাদানটাকে, তারপরে চলমান দশার সাহায্যে উপাদান পৃথক করা হয়। এই হলো ছোট্ট একটা ক্রোমাটোগ্রাফির স্টেটমেন্ট। মনে থাকবে? তাহলে ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়াটা সম্পন্ন করতে গেলে ক্রোমাটোগ্রাফি বিভিন্ন টাইপের হয়, যেমন পেপার ক্রোমাটোগ্রাফি, যেমন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি ইত্যাদি টাইপের ক্রোমাটোগ্রাফি হয়। ইত্যাদি বিভিন্ন টাইপের ক্রোমাটোগ্রাফি কিন্তু আছে। গ্যাস ক্রোমাটোগ্রাফি,
তো এই ক্রোমাটোগ্রাফির টেকনিকটা আবার আমি বলছি, দুটো অসমসত পদার্থ আর একটা অমসৃণ পদার্থের মোট 3টা পদার্থ দ্বারা পদ্ধতিটা সম্পন্ন করা হয়। এর মধ্যে যে অসমসত পদার্থ দুটো ভিন্ন দশায় থাকে, এই দশাগুলো হয়তো কঠিন তরল বা তরল গ্যাস হতে পারে। যে উপাদানগুলো, যে মিশ্রণটাকে আমরা পৃথক করব সেটাকে প্রথমে চলমান নিশ্চল দশা দ্বারা অধিশোষিত করা হয়, তারপর চলমান দশার সাহায্যে উপাদানগুলোকে পৃথক করে সংগ্রহ করা হয়। এটা হলো ক্রোমাটোগ্রাফির একটা টেকনিক। আমরা ক্রোমাটোগ্রাফির একটু ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক এইরকম ক্রোমাটোগ্রাফি আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি তাতে এরকম করে একটা ছবি আমরা ভাবতে পারি। এই হলো একটা কলম ক্রোমাটোগ্রাফির উদাহরণ। এখানে প্রথমে নিশ্চল দশার পদার্থটা এখানে নেওয়া হয়, নিশ্চল দশাটা এর মধ্যে নেওয়া হলো, ঠিক আছে। তারপরে এর মধ্যে কি করা হবে, যে উপাদানটা ধরে নিলাম, উপাদানের মধ্যে এ আছে, বি আছে ইত্যাদি পদার্থ মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়, এই যে উপাদানের মিশ্রণ। এই কথা বোঝা গেছে। এবার উপাদানটাকে এর মধ্যে ফেলে দেওয়া হয় এবং এর মধ্যে সচল দশাও যুক্ত করা হয়, সচল দশাও যুক্ত করা হলো। বোঝা গেছে নিশ্চয়ই, যে সচল দশাটাও যুক্ত করলাম, এর মধ্যে যে উপাদানগুলোকে আমি পৃথক করব সেই উপাদানের দ্রবণটা ফেলে দিলাম। ফেলে দিলেই দেখা যাবে যখন এই মিশ্রণটাকে এর মধ্যে ফেলে দিব তখন নিশ্চল দশা দ্বারা সেটা অধিশোষিত হবে এবং ভিন্ন ভিন্ন লেয়ার তৈরি করবে। ধরে নিলাম এটা এ লেয়ার, বি লেয়ার, সি লেয়ার। কারণ উপাদানগুলো এই যে নিশ্চল দশা দ্বারা সমানভাবে অধিশোষিত হবে না, কোনোটা উপাদান বেশি অধিশোষিত হবে, কোনোটা কম অধিশোষিত হবে এবং এরা পটি বা ব্যান্ড তৈরি করবে। এর মধ্যে সচল দশা যখন চালনা করব তখন সচল দশা দ্বারা এরা এই উপাদানগুলো দ্রবীভূত হবে এবং এরা পৃথক হয়ে গিয়ে পটি তৈরি করবে। আমরা অতিরিক্ত পরিমাণ যদি দ্রাবক যুক্ত করি তাহলে দ্রাবকে উপাদানগুলো দ্রবীভূত হবে এবং আলাদা আলাদা লেয়ার তৈরি করবে এবং পৃথক পৃথক স্তরগুলো নিচের দিকে ক্রমশ নেমে আসবে। আমরা একটা একটা করে নিচের দিকে নামবে, একটা কমপ্লিট হবে, বন্ধ করে দিয়ে সেটাকে সংগ্রহ করে পৃথক করে নিব, আর একটা লেয়ার নেমে আসবে, সেটাকে এখানে সংগ্রহ করে পৃথক করব। এইভাবে আমরা উপাদানগুলোকে সহজে পৃথক করতে পারি। জৈব যৌগের গুণগত বিশ্লেষণ। কোনো একটা জৈব যৌগে কি কি উপাদান আছে সেটা শনাক্তকরণের এই আলোচনাটাকে বলা হয় জৈব যৌগের গুণগত বিশ্লেষণ। বুঝা গেছে? কোয়ালিটেটিভ অ্যানালিসিস। আমরা জৈব যৌগ সাধারণ ধারণা আমাদের আছে, জৈব যৌগ হলে কার্বন আর হাইড্রোজেন থাকেই, কিন্তু কার্বন আর হাইড্রোজেন যে আছে কিভাবে শনাক্ত করা যাবে বলো তো? তাহলে জৈব যৌগের গুণগত বিশ্লেষণে প্রথমে আমরা দেখব কার্বন ও হাইড্রোজেনের উপস্থিতির পরীক্ষা। কিভাবে পরীক্ষা করা হবে? আমরা যে জৈব যৌগটা আছে সেই জৈব যৌগটার সাথে কিউপ্রিক অক্সাইড, ওজন করা জৈব যৌগের সাথে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া ঘটাবো। যে একদম প্র্যাকটিক্যাল ঘটনাটারই থিওরিটিক্যাল পার্টটা আমরা এখানে আলোচনা করছি। একটা জৈব যৌগ নমুনা কার্বন আর হাইড্রোজেন আছে কি না কী করে বুঝবো? আমরা জৈব যৌগটার সাথে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া যদি ঘটাই তাহলে জৈব যৌগ থেকে যদি কার্বন থাকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর যদি হাইড্রোজেন থাকে তাহলে জল তৈরি হবে। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলের পরিমাণটা থেকে আমরা বলতে পারবো যে কার্বন আর হাইড্রোজেন আছে কিনা। যেমন কার্বন যদি থাকে তাহলে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আবার যদি হাইড্রোজেন থাকে তাহলে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে জল আর কপার তৈরি হবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড, যদি কার্বন আর হাইড্রোজেন থাকে আর কিউপ্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে কিনা বলো তো? এই জায়গাটাকে আমরা পরীক্ষার পর্যবেক্ষণের সাহায্যে ভাবার চেষ্টা করব। কি করব? এইদিকে আমরা যদি বলি পরীক্ষা আর এদিকে পর্যবেক্ষণ সিদ্ধান্ত, আমরা কি করব? পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের সাহায্যে কার্বন আর হাইড্রোজেনের উপস্থিতি জানতে চাইব। তো প্রথমে নমুনা নিব, নমুনার সাথে কিউপ্রিক অক্সাইড, বোঝা গেছে? নমুনার সাথে কিউপ্রিক অক্সাইড মিশিয়ে তাপ দিব। পর্যবেক্ষণে আমরা যদি দেখি 1 নম্বর পর্যবেক্ষণে যে একটা বর্ণহীন তরল পাওয়া গেল, বর্ণহীন তরল, এই কথা বোঝা গেছে। এবং বর্ণহীন তরলটাকে কি করে অনার্দ্র
এ কী করে বর্ণহীন তরল পাওয়া গেল, সিদ্ধান্ত আমরা নিব। তাহলে বর্ণহীন তরল, এই বর্ণহীন তরল যেটা পাওয়া গেল সেটা অনার্দ্র, মনে রাখবে অনার্দ্র কপার সালফেটকে নীল করে। এই কথা বোঝা গেছে। বর্ণহীন যে তরলটা আমরা পেলাম সেটা অনার্দ্র কপার সালফেটকে নীল বর্ণে পরিণত করলো। তাহলে বর্ণহীন তরলটা অবশ্যই জল, বর্ণহীন তরল হলো জল, তাই কি না? আর H2O-তে কী আছে? H2O-তে হাইড্রোজেন আছে না, থাকে না বলো তো? H2O-তে হাইড্রোজেন আছে। আর এই হাইড্রোজেন কোথা থেকে এসছে? হাইড্রোজেন আছে যা ওই জৈব যৌগ থেকে এসেছে, জৈব যৌগ থেকে এসেছে। কথাটা বোঝাতে পারলাম? কারণ এই যে অনার্দ্র কপার সালফেট জলের সঙ্গে বিক্রিয়া করে কপার সালফেটের কেলাস তৈরি করে নীল বর্ণের, সেই জন্য নীল হলো। এটা হলো আমাদের হাইড্রোজেনের উপস্থিতি পরীক্ষা। বোঝাতে পেরেছি? তাহলে নমুনার সাথে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া উত্তপ্ত বর্ণহীন যে তরল, সেই তরলটা অনার্দ্র কপার সালফেটকে নীল করে। তাহলে অবশ্যই বর্ণহীন তরলটা হলো জল, আর জলের মধ্যে হাইড্রোজেন আছে, আর এই হাইড্রোজেন নিশ্চয়ই তাহলে ওই জৈব যৌগটা থেকে এসছে। নাহলে কোথা থেকে আসবে বলো তো? কোনোভাবে তো আর অন্য কিছু যুক্ত করা হয়নি। এবার 2 নম্বর পর্যবেক্ষণে আমরা দেখলাম একটা বর্ণহীন গ্যাস পেলাম, বর্ণহীন গ্যাস। আর এই গ্যাসটা কি করে? চুন জল ঘোলা করে, চুন জল ঘোলা করে। তাহলে অবশ্যই গ্যাসটা কি হবে? অবশ্যই তাহলে গ্যাসটি হলো কি বলো? অবশ্যই গ্যাসটা তাহলে কার্বন ডাইঅক্সাইড। গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড চুন জল ঘোলা করে, চুন জল ঘোলা করে। বোঝা গেছে? এবং কার্বন ডাইঅক্সাইডে কী আছে? কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে, এবং এই কার্বন কোথা থেকে আসলো? জৈব যৌগটা থেকে এসছে, ওই যৌগ থেকে এসেছে। বোঝা গেছে? ফলে কার্বন ডাইঅক্সাইড চুন জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ ফেলে। এই হলো যুক্তি, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। তাহলে জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে কিনা আমরা সহজে পরীক্ষা করে বলে দিতে পারি। কিউপ্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। একটা বর্ণহীন তরল যদি পাওয়া যায় যেটা অনার্দ্র কপার সালফেটকে নীল করে, তাহলে হাইড্রোজেনের উপস্থিতি প্রমাণিত হয়। অন্যদিকে যে বর্ণহীন গ্যাসটা পাওয়া যায় সেটা চুন জলকে যদি ঘোলা করে, তাহলে অবশ্যই গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন বর্তমান, যেটা জৈব যৌগ থেকে এসেছে। এইভাবে আমরা কার্বন আর হাইড্রোজেনের উপস্থিতি পরীক্ষা করতে পারি। আমরা এবার সালফার এবং হ্যালোজেন এদের উপস্থিতি, নাইট্রোজেনের উপস্থিতির পরীক্ষা করব, এবং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা পদ্ধতি আছে যাকে লেসাইন টেস্ট বলা হয়। লেসাইন, লেসাইন টেস্ট খুব ভালো একটা পদ্ধতি। এবং লেসাইন টেস্ট করার জন্য আমরা প্রথমে কি করি? লেসাইন নির্যাস তৈরি করি। লেসাইন নির্যাস, মনে রাখবে লেসাইন নির্যাস তৈরি করা হয়। লেসাইন নির্যাস কিভাবে তৈরি করা হয় জানো? কি করা হয়? ছোট্ট টেস্ট টিউব, ছোট্ট টেস্ট টিউব যাকে ফিউশন টিউব বলে, এই ছোট্ট টেস্ট টিউবের মধ্যে নমুনাটা নেওয়া হয়। এর মধ্যে নমুনা নেওয়া হবে। বোঝা গেছে? নমুনা নিয়ে এর মধ্যে সোডিয়াম ধাতু যুক্ত করা হয়, এবং সোডিয়াম ধাতু যুক্ত করে একে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। টেকনিকটা বোঝা গেছে? লেসার নির্যাস আমি তৈরি করব। তাহলে ছোট্ট ফিউশন টিউব, একদম ছোট ছোট এরকম টেস্ট টিউব পাওয়া যায় যাকে ফিউশন টিউব বলে। এর মধ্যে অল্প পরিমাণে নমুনা নিয়ে, অল্প সোডিয়াম ধাতু নিয়ে তীব্রভাবে লাল তপ্ত করা হয়। তারপর চীনামাটির বাটিতে রাখা পাতিত জল, কলের জল হলে কিন্তু হবে না, ডিস্টিল ওয়াটার যাকে বলা হয়, সেই পাতিত জলের মধ্যে এই লাল তপ্ত অংশটা যদি টাচ করা হয়, স্পর্শ করা হয়, তাহলে নিচের অংশটা ভেঙে যাবে। কারণ এটা কাচের তৈরি, তো এ তীব্র লোহিত তপ্ত জিনিসটাকে যদি জলে স্পর্শ করা হয় তাহলে নিচের অংশটা ভেঙে যাবে। এবার এই অংশটাকে নুড়ি দিয়ে, শক্ত নুড়ি দিয়ে বারবার এটাকে আলোড়িত করে, বারবার এটাকে পিষে একটা ভালো করে পিষা হয়। তারপর এটাকে ফিল্টার করা হয়। বোঝা গেছে? এবং ফিল্টার যদি করা হয় তাহলে বিশুদ্ধ যে স্বচ্ছ দ্রবণটা পাওয়া যাবে, একে বলা হয় লেসাইন নির্যাস। এইভাবে লেসাইন নির্যাসটা আমরা তৈরি করলাম। বোঝা গেছে? এবার এই লেসাইন নির্যাস নিয়ে আমরা বিভিন্ন উপাদানের উপস্থিতির পরীক্ষা করব। ভালো করে খেয়াল করে দেখো, যেমন এইদিকে পরীক্ষা,
এদিকে পর্যবেক্ষণ, আমি একটু জায়গাটা বড় করি, পরীক্ষা পর্যবেক্ষণ লেসাই নির্যাস, নিশ্চয়ই লেসাই নির্যাসটা মনে থাকবে। এবার লেসাই নির্যাস নিয়ে আমরা বিভিন্ন উপাদানের পরীক্ষা করব, যেমন পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। দেখো খুব সহজ আছে, লেসাই নির্যাসটা থেকে আমরা খুব সহজে কিন্তু পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত করতে পারি। যেমন আমরা লেসাই নির্যাস নিলাম, ঠিক আছে, এবং নির্যাসের সাথে ফেরাস সালফেট যুক্ত করলাম, ফেরাস সালফেট যুক্ত করা, লেসাই নির্যাস প্লাস ফেরাস সালফেট কি আমরা দেখতে পেলাম? প্রুশিয়ান ব্লু, মনে থাকবে একটা বিশেষ ব্লু রঙের প্রুশিয়ান, প্রুশিয়ান ব্লু কালার তৈরি হলো, প্রুশিয়ান ব্লু। তাহলে আমরা বলবো নাইট্রোজেন উপস্থিত। খুব সহজ আছে, নাইট্রোজেন উপস্থিত। দেখো যদি লেসাই নির্যাসের সাথে ফেরাস সালফেট যুক্ত করার পর প্রুশিয়ান ব্লু বলে এক ধরনের নীল রং তৈরি হয়, তাহলে আমরা বলবো নাইট্রোজেন উপস্থিত আছে। এবং এক্ষেত্রে সংঘটিত যদি বিক্রিয়াগুলো দেখি, তাহলে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলো বলছি। কি কি বিক্রিয়া এখানে সংঘটিত হয় বলো তো? বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হয়। যেমন সোডিয়াম ধাতু ছিল, যৌগটার মধ্যে কার্বন আর নাইট্রোজেন যদি থাকে তাহলে সোডিয়াম সায়ানাইড তৈরি হবে। একথা বোঝা গেছে, লেসাই নির্যাসে সোডিয়াম সায়ানাইড তৈরি হবে। এর মধ্যে ফেরাস সালফেট যুক্ত করা হলো, ফলে সোডিয়াম সায়ানাইডের সাথে ফেরাস সালফেট বিক্রিয়া করবে। মনে রাখবে ফেরাস সালফেট প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, ফেরাস হাইড্রোক্সাইড। উৎপন্ন ফেরাস হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম সায়ানাইডের বিক্রিয়া হয়। বেশ কিছু বিক্রিয়া এখানে ঘটার পর প্রুশিয়ান ব্লুটা তৈরি হয়। সোডিয়াম ফেরোসায়ানাইড, আর তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি হলো, সেই সঙ্গে ফেরাস হাইড্রোক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড। মনে রাখবে ফেরিক হাইড্রোক্সাইড। বেশ কিছু বিক্রিয়া কিন্তু এখানে ঘটে, সেই বিক্রিয়াগুলোকে দেখাবার চেষ্টা করছি। বোঝা গেছে? প্রথমে সোডিয়াম, এই যে নাইট্রোজেন ঘটিত যৌগ কার্বন, সোডিয়াম সায়ানাইড তৈরি হবে লেসাই নির্যাসে, সেটা ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হবে। সোডিয়াম সায়ানাইডের সাথে ফেরাস হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি হলো। এদিকে ফেরাস হাইড্রোক্সাইড জারিত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করলো। এই ফেরিক হাইড্রোক্সাইড, মনে রাখবে ফেরিক হাইড্রোক্সাইড আবার সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক সালফেট তৈরি করবে, ফেরিক সালফেট। মনে থাকবে কথাটা, যে ফেরিক সালফেট তৈরি হলো, এই ফেরিক সালফেটের সাথে সোডিয়াম ফেরোসায়ানাইডের বিক্রিয়া হবে, সোডিয়াম ফেরোসায়ানাইড। সোডিয়াম ফেরোসায়ানাইডের সাথে ফেরিক সালফেটের বিক্রিয়া হবে এবং এই বিক্রিয়ার ফলে ফেরিক ফেরোসায়ানাইড তৈরি হবে, ফেরিক ফেরোসায়ানাইড। এই যৌগটা তৈরি হবে এবং এই যৌগটারই প্রুশিয়ান ব্লু, এই যৌগটার বর্ণ প্রুশিয়ান ব্লু। বোঝা গেছে? যৌগটার নাম প্রুশিয়ান ব্লু। এতগুলো বিক্রিয়া এখানে সংঘটিত হওয়ার ফলে এই যৌগটা যেটা তৈরি হয় সেই যৌগটার সংকেত হলো এটা Fe4, ফেরিক সায়ানাইড বলা হয়। এই যৌগটা তৈরি হয় যার বর্ণ প্রুশিয়ান ব্লু বলা হয়। বোঝা গেছে? এই হলো নাইট্রোজেনের উপস্থিতির পরীক্ষা। তোমরা বলতে পারবে লেসাইন নির্যাস তৈরির ক্ষেত্রে কোন ধাতু ব্যবহার করা হয়? আমরা এবার হ্যালোজেনগুলোর উপস্থিতি পরীক্ষা করব। হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন এরা আছে কিনা কি করে বুঝবো বলো তো? দেখো আমরা কি করে এদের উপস্থিতি পরীক্ষা করব। ক্লোরিন, ব্রোমিন পরীক্ষা পর্যবেক্ষণ একদম একটা প্র্যাকটিক্যালের একটা ব্যাপার, আমরা থিওরিটিক্যালি আলোচনা করছি, সহজ হওয়া দরকার। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তো? দেখো আমরা এবার দেখব নমুনার যে নির্যাসটা, সেই নির্যাস
নিয়ে ওর মধ্যে আমরা সিলভার নাইট্রেট যুক্ত করব, সিলভার নাইট্রেট। ঠিক আছে, সিলভার নাইট্রেট যুক্ত করার ফলে সাদা অদক্ষেপ পাওয়া গেল। সাদা অদক্ষেপ, যদি সাদা অদক্ষেপ পাওয়া যায়, সাদা অদক্ষেপ যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য, নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তাহলে আমরা বলবো ক্লোরিন উপস্থিত। ফলে সাদা অদক্ষেপ যদি তৈরি হয়, নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য হয়, তাহলে ক্লোরিন উপস্থিত। কেন? কারণ এই বিক্রিয়াগুলো এখানে সংঘটিত হয়। সোডিয়ামের সাথে লেসাইন টেস্টে যে ব্যবহার করেছিলাম, ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, আর এই সোডিয়াম ক্লোরাইডের সাথে AgNO3 বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে, সে কারণে সাদা হয়। এই হলো ক্লোরিনের উপস্থিতির পরীক্ষা। বোঝা গেছে নিশ্চয়ই। ব্রোমিন কি? লেসাইন নির্যাস নিব। ব্রোমিনের ক্ষেত্রে একই এক্সপেরিমেন্ট। এক্ষেত্রে যদি আমি বলি হালকা হলুদ অদক্ষেপ পেলাম, হালকা হলুদ বর্ণের অদক্ষেপ, হালকা হলুদ অদক্ষেপ পাওয়া গেল, সাদা অদক্ষেপ পাওয়া গেল না, হালকা হলুদ অদক্ষেপ পাওয়া গেল, যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। বোঝা গেছে, নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য আর গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তাহলে বলবো এটা ব্রোমিন উপস্থিত। ব্রোমিন কেন? কারণ বিক্রিয়া করে কি হবে, সোডিয়ামের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। এই সোডিয়াম ব্রোমাইডের সাথে AgNO3 বিক্রিয়ায় সিলভার ব্রোমাইডের হলুদ অদক্ষেপ পাওয়া যায়, সিলভার ব্রোমাইডে হালকা হলুদ অদক্ষেপ। তার জন্য এটা ফলে হালকা হলুদ অদক্ষেপ যদি পাওয়া যায় তাহলে ব্রোমিন, আর সাদা অদক্ষেপ যদি তৈরি হয় তাহলে আমরা বলবো ক্লোরিন আছে। বোঝা গেছে। আমরা সালফারের উপস্থিতি কি করে প্রমাণ করব? দেখব সালফারের উপস্থিতি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তার তোমরা বলতে পারবে যে এই যে লেসাইন টেস্টে নাইট্রোজেনের উপস্থিতির জন্য যে লেসাইন টেস্টে প্রুশিয়ান ব্লু যে নীল রঙের যৌগটা তৈরি হলো, সেই যৌগটার সংকেত লিখতে পারবে? যৌগটার সংকেত কি হবে? আমরা লেসাইন নির্যাস নিলাম, নিয়ে এর সাথে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যুক্ত করব, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যুক্ত করা হলো, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হলো, বেগুনি দ্রবণ, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হলো। তাহলে আমরা বলবো সালফার উপস্থিত আছে, সালফার উপস্থিত। কত সহজ বলো তো, এবং কত মনে রাখাও সহজ। এই বিকারকগুলো যুক্ত করব আর কালার দেখে আমরা কিন্তু বলে দিতে পারবো কি আছে কি নেই। যেমন এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যুক্ত করার পর যদি দ্রবণ বেগুনি বর্ণ ধারণ করে তাহলে নিশ্চিত রূপে সালফার উপস্থিত আছে। এক্ষেত্রে সংগঠিত যদি বিক্রিয়াগুলো দেখি তাহলে কি কি বিক্রিয়া সংগঠিত হলো বলো তো? আমরা দেখব সোডিয়ামের সাথে সালফারের বিক্রিয়ায় সোডিয়াম সালফার তৈরি হবে লেসান টেস্টে, যদি যৌগটার মধ্যে সালফার থাকে। ঠিক আছে, এবার সোডিয়াম সালফাইডের সাথে আমি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যুক্ত করব, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যদি যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল সালফাইডো, বুঝতে পেরেছ, ফেরেট 2, এই যৌগটা তৈরি হবে বেগুনি বর্ণের যৌগ। এই যৌগটার নাম বুঝতে পারছো? সোডিয়াম পেন্টাসায়ানো বা সায়ানিডো নাইট্রোসিল সালফাইডো ফেরেট 2, এই বেগুনি বর্ণের যৌগটা তৈরি হয় বলে বেগুনি বর্ণ ধারণ করে। পরিমাণগত বিশ্লেষণ। আমরা এবার জৈব যৌগে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর পরিমাণ নির্ণয় করব, যাকে পরিমাণগত বলা হয়, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এবং প্রথমে আমরা হাইড্রোজেন আর কার্বনের পরিমাণ নির্ণয় করব, হাইড্রোজেন এবং কার্বনের পরিমাণ নির্ণয়। বোঝা গেছে। আর হাইড্রোজেন আর কার্বনের পরিমাণ নির্ণয়ের জন্য যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে লিবিক পদ্ধতি বলা হয়, লিবিক পদ্ধতি। ফলে লিবিক পদ্ধতিতে আমরা হাইড্রোজেন আর কার্বনের পরিমাণ নির্ণয় করব। কি করব? জৈব যৌগটা যে আছে সেই জৈব যৌগের সাথে আমরা কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করব।
ঠিক আছে, এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের জল কিউপ্রিক ক্লোরাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড পূর্ণ বাল্বে, ঠিক আছে, আমরা কি করব, কার্বন ডাইঅক্সাইড ও H2 এর ওজন নির্ণয় করব, ওজন নির্ণয় করব। বোঝা গেছে? একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। আমরা ধরে নিলাম জৈব যৌগ, জৈব যৌগের ওজন সমান W গ্রাম, আর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ওজন ধরে নিলাম X গ্রাম, আর জলের ওজন, উৎপন্ন জলের ওজন আমরা ধরে নিলাম Y গ্রাম। ধরে নেওয়াটা নিশ্চয়ই বোঝা গেছে? ঠিক আছে, আমরা এবার হিসাবটা করে দেখো। কার্বন ডাইঅক্সাইডের হিসাব বলো তো। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44, তাই তো, এবং 44 গ্রামের মধ্যে কার্বন আছে 12 গ্রাম। তাহলে 44 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে তার মধ্যে 12 গ্রাম থাকবে কি, কার্বন। কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে X গ্রাম, দেখতে পাচ্ছ X গ্রাম। তাহলে X গ্রামের মধ্যে কার্বন থাকবে কত, আমরা সহজে হিসাব করতে পারবো। 44 গ্রামে কার্বন থাকে 12 গ্রাম, তাই কিনা বলো? তাহলে X গ্রামে কার্বন থাকবে কত, 12 ইন্টু X/44 গ্রাম। X গ্রামে কার্বন থাকবে এত গ্রাম। এই কথা বোঝা গেছে? X গ্রাম কার্বন ডাইঅক্সাইডে। তো এই আমরা তো X গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়েছি কত গ্রাম থেকে, W গ্রাম থেকে। তাহলে W গ্রামে থাকবে কত বলো তো? তাহলে W গ্রামে কার্বন ডাইঅক্সাইড থাকবে কত, 12 ইন্টু X। এই কথা বোঝা গেছে? তাহলে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম X গ্রামে। আবার এই X গ্রামটা এসছে কোথা থেকে, W গ্রাম থেকে। তাহলে আমরা বলতে পারি কি, এখান থেকে কি বলতে পারি, যে এই যে এত গ্রাম যে কার্বন বা X গ্রাম কার্বন, আবার বলছি যে এই যে X গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম, সেখান থেকে কার্বন পেলাম এত গ্রাম, ঠিক আছে। তাহলে এটা W গ্রাম থেকে এসছে। তাহলে W গ্রাম থেকে প্রাপ্ত কার্বনের পরিমাণ X/44। তাহলে 100 গ্রাম পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে, 12 ইন্টু X ইন্টু 100/44 এত গ্রাম। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ সমান কত হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমান 12 ইন্টু X ইন্টু 100/44/W এত পার্সেন্ট। এই বোঝা গেছে? একই রকমভাবে আমরা যদি হাইড্রোজেনের হিসাব করি, তাহলে একই রকম পদ্ধতিতে 18 গ্রাম হাইড্রোজেনে থাকে, 18 গ্রাম জলে থাকে 2 গ্রাম হাইড্রোজেন। সুতরাং হাইড্রোজেন থাকবে কত পার্সেন্ট, হাইড্রোজেন থাকবে 2 ইন্টু Y ইন্টু 100/18 ইন্টু W, এত হবে হাইড্রোজেনের পরিমাণ। বোঝা গেছে? খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। আমরা এবার নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করব, জৈব যৌগের নাইট্রোজেন। এই পদ্ধতিটাকে লিবিক পদ্ধতি বলে। আমরা এবার নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করব জেলডার পদ্ধতিতে। নাইট্রোজেনের পরিমাণ নির্ণয়, নাইট্রোজেন এর পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ নির্ণয়, আর পদ্ধতিটার নাম জেলডার পদ্ধতি, জেলডার পদ্ধতি। বোঝা গেছে? নাইট্রোজেন নির্ণয়ের জেলডার পদ্ধতি। কি করা হয়, নাইট্রোজেন ঘটিত যে যৌগ আছে, এই নাইট্রোজেন ঘটিত যৌগের সাথে আমরা যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম সালফেট তৈরি করা হয়, অ্যামোনিয়াম সালফেট। আর এই অ্যামোনিয়াম সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। মনে থাকবে কথাটা, সোডিয়াম সালফেটে বিক্রিয়া ঘটে এই অ্যামোনিয়া, সেই সাথে সোডিয়াম সালফেট হবে, জল হবে। এই অ্যামোনিয়াটা আমার দরকার। এই কথা বোঝা গেছে? যে অ্যামোনিয়াটা আমরা পেলাম, প্রাপ্ত অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশন করা হয়, মনে থাকবে। এবং টাইট্রেশন করে অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করা হয়, অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করা হয়। এইভাবে কিন্তু করা। বোঝা গেছে জেলডাল পদ্ধতি। তাহলে টেকনিকটা কি, যে নাইট্রোজেন ঘটিত যে যৌগটা আছে, সেই যৌগটার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম সালফেট তৈরি করা হয়, যার সাথে ক্ষার মিশিয়ে দিলেই অ্যামোনিয়া তৈরি হবে। এই প্রাপ্ত অ্যামোনিয়াটাকে আমি সালফিউরিক অ্যাসিডের সাহায্যে টাইট্রেশন করে অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করব। আমি ধরে নিলাম নাইট্রোজেন ঘটিত যৌগটার ওজন কত, নাইট্রোজেন ঘটিত যৌগের ওজন 1 গ্রাম, যৌগের
যৌগের ওজন ডাব্লু গ্রাম, এই কথা বোঝা গেছে। আর প্রাপ্ত অ্যামোনিয়া সমান XmL, টাইট্রেশন করার ফলে আমি অ্যামোনিয়ার পরিমাণটা নির্ণয় করতে পারবো, ওজন নয় আয়তন নির্ণয় করতে পারবো XmL। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের একটা বেশ বড় গণনা আছে, বেশ বড় ক্যালকুলেশন। ফাইনাল ক্যালকুলেশনটা যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে নাইট্রোজেনের পরিমাণ হবে 1.4 × X/W, এত পার্সেন্টেজ। এই হলো নাইট্রোজেনের পরিমাণ, আমরা সহজে নির্ণয় করতে পারি। আমি ফাইনাল ফর্মটা কিন্তু বলে দিলাম, বেশ বড় একটা গণনা আছে। এভাবে জেলডার পদ্ধতিতে কিন্তু আমরা নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করতে পারি। তোমরা বলতে পারবে জেলডার পদ্ধতিতে যে জারক পদার্থটা ব্যবহার করা হয়, সেই জারক পদার্থটার নাম কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরিন বা ব্রোমিনের পরিমাণ নির্ণয় করার জন্য ক্লোরিন বা ব্রোমিন গঠিত যৌগের সাথে AgNO3 বিক্রিয়া ঘটালে AgCl, ধরে নিলাম ক্লোরিন গঠিত যৌগ, ক্লোরিনের ক্ষেত্রে যা হবে ব্রোমিনের ক্ষেত্রে সেম একই রকম পদ্ধতিটা হবে, তো AgCl আমরা পাবো, এই AgCl। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই প্রাপ্ত যে AgCl এর যে পদক্ষেপটা পাবো, তাহলে জৈব যৌগের ওজন আমরা ধরে নিলাম, যৌগের ওজন ধরে নিলাম W1 গ্রাম, এই কথা বোঝা গেছে। আর AgCl এর ওজন আমরা ধরে নিলাম W2 গ্রাম। এই হিসাব শুরু, কোনো অসুবিধা? মনে থাকবে কথাটা। এবার দেখো AgCl এর যদি আণবিক ওজন দেখি, Ag 108, Cl 35.5, ফলে এর ওজন হবে 143.5। তো এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো, যে 143.5 গ্রাম AgCl এ Cl থাকে কত? 35.5। তাহলে এত গ্রাম যদি AgCl তৈরি হয়, তার মধ্যে ক্লোরিন থাকবে এত গ্রাম, কিন্তু তৈরি হয়েছে তো W2 গ্রাম। তাহলে W2 গ্রামের মধ্যে কত থাকবে? বোঝা গেছে? তাহলে W2 গ্রামের মধ্যে কত থাকবে? 35.5 × W2 বাই 143.5, এত গ্রাম থাকবে W2 গ্রাম, যেটা আমরা পেলাম। কিন্তু W2 গ্রাম কত গ্রাম যৌগ থেকে এসছে? W1 গ্রাম থেকে এসছে, তাই কি না বলো? তাহলে W1 গ্রাম থেকে, তাহলে W1 গ্রামের মধ্যে থাকে কতটা? 35.5 × W2 বাই 143.5। তাহলে W1 গ্রাম জৈব যৌগের মধ্যে যদি এতটা থাকে, তাহলে 100তে থাকবে কত? 100তে থাকবে 35.5 × W2 × 100 বাই 143.5 × W1। তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বলে দিতে পারবো ক্লোরিনের পরিমাণ সমান 35.5 × W2 × 100 বাই 143.5 × W1, এত পার্সেন্ট। একই রকম ব্রোমিনের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারবো, মনে থাকবে কথাটা। ঠিক আছে, তো এই যে পদ্ধতিতে আমরা ক্লোরিন বা ব্রোমিনের পরিমাণ নির্ণয় করছি, এই পদ্ধতিটাকে কেরিয়াস পদ্ধতি বলে, কেরিয়াস পদ্ধতি। বোঝা গেছে? আমরা একই রকমভাবে সালফারের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব, কিভাবে সালফারের পরিমাণ নির্ণয় করা যেতে পারে। তো তোমরা বলতে পারবে জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটার নাম কি? আমরা চলে আসবো এবার সালফারের পরিমাণ নির্ণয়। কিভাবে সালফারের পরিমাণ নির্ণয় করা যাবে বলো তো? সালফার গঠিত যে যৌগ আছে, সেই সালফার গঠিত যৌগটার সাথে আমরা বিক্রিয়া ঘটাবো, মনে থাকবে? সালফার গঠিত যৌগটার সাথে আমরা সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে সেক্ষেত্রে আবার বলছি যে সালফার গঠিত যৌগটা আছে, সেই সালফার গঠিত যৌগটার সাথে আমরা একে জারিত করে দিব, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, এবং নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সালফুরিক অ্যাসিড তৈরি করব। বুঝা গেছে কথাটা? তাহলে সালফার গঠিত যৌগটাকে জারিত করে দিয়ে আমরা সালফুরিক অ্যাসিড তৈরি করব, এবং এই সালফুরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইড যুক্ত করে বেরিয়াম সালফেট প্রস্তুত করব। আর এই বেরিয়াম সালফেট থেকে হিসাবটা শুরু করব। ঠিক আছে, বেরিয়াম সালফেটে যদি আণবিক ওজন বের করি, তাহলে আণবিক ওজন 233 হবে, 137 হলো বেরিয়াম, সালফার 32, অক্সিজেন 16, হিসাব করলে 233 হবে।
ঠিক আছে, তাহলে এখান থেকে আবার সালফারের ওজন 32, তাহলে আমরা বলতেই পারি কি 233 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফার থাকে 32 গ্রাম। আমরা জৈব যৌগটার ওজন ধরে নিলাম, জৈব যৌগের ওজন ধরে নিলাম W1 গ্রাম, এবং উৎপন্ন বেরিয়াম সালফেটের ওজন আমরা ধরে নিলাম W2 গ্রাম। বোঝা গেছে? তাহলে হিসাব তো 2-4টা হিসাব হলো। তো এবার তোমরা হিসাব করে বলো কি হিসাবটা দাঁড়াবে। তাহলে দেখো 233 গ্রামের মধ্যে থাকে 32 গ্রাম, তাহলে W2 গ্রামের মধ্যে কত থাকবে? W2 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফার থাকবে কত? সালফার থাকবে 32 ইন্টু W2 বাই 233 গ্রাম, এত গ্রাম সালফার থাকবে এই W2 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে। কিন্তু এই W2 গ্রাম বেরিয়াম সালফেট কত গ্রাম থেকে পাওয়া গেছে? W1 গ্রাম থেকে। তাহলে W1 গ্রাম যৌগে সালফার আছে কত? 32 ইন্টু W2 বাই 233 গ্রাম। তাহলে 100 গ্রামে থাকবে কত বলো তো? 100 গ্রামে থাকবে 32 ইন্টু W2 ইন্টু 100 বাই 233 ইন্টু W1 গ্রাম থাকবে কিনা বলো? তাহলে ওই যৌগটার W1 গ্রামে থাকবে এত এবং 100 গ্রামে থাকবে এত। সুতরাং সালফারের পরিমাণ কত হবে? 32 ইন্টু W2 ইন্টু 100 বাই 233 ইন্টু W1 এত পার্সেন্টেজ। আমরা খুব সহজে বিভিন্ন উপাদানগুলোর যেমন শনাক্ত করতে পারি, ঠিক তেমনি তাদের পরিমাণও আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এই হলো আজকের আলোচনা। ভীষণ ইন্টারেস্টিং, ভালো লেগেছে নিশ্চয়ই। আমাদের নতুন একটা ধারণা তৈরি হলো, যেটা বেশিরভাগটাই প্র্যাকটিক্যালে আমরা করে থাকলেও তার থিওরিটা না জানলে কিন্তু প্র্যাকটিক্যাল অত সহজে করা যায় না। ফলে জৈব যৌগের বিশুদ্ধীকরণের বিভিন্ন পদ্ধতি, তাদের সেই পদ্ধতিগুলোর নীতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। সেই সঙ্গে কি উপাদান দিয়ে যৌগটা তৈরি, সেই উপাদানের শনাক্তকরণ, উপস্থিতি শনাক্তকরণ, এবং সেই সঙ্গে কোনটা উপাদান কতটা পরিমাণে আছে, শতাংশের বিচারে কে কতটা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা সঠিক ধারণা তৈরি করার চেষ্টা করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সঙ্গে এই বিষয়টা তোমাদের দীর্ঘদিন অর্থাৎ আজীবন মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবে, একটা কমন কনসেপশন তৈরি করার চেষ্টা করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।